আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম খবর অথবা পোস্ট অথবা কমেন্ট এগুলো আমাকে বেশ আলোড়িত করছে, মানে আমার নজর কেড়েছে। এবং কিছু কিছু জিনিস দেখে আমি বিরক্ত হয়েছি, কিছু দেখে কৌতুক অনুভব করেছি এবং কিছু দেখে একটু বিব্রতও হয়েছি। এবং এই পুরো জিনিসগুলো যেগুলো দেখে আমি সবচেয়ে বেশি আমি যে আলোচনাগুলো করছি আর কি, যে বিষয়টা নিয়ে, সেটা হলো আমাদের প্রধান উপদেষ্টা উনি যে জাতিসংঘের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গিয়েছেন, সেখানে ওনার সঙ্গে যে বিশাল একটা লট বহর নিয়ে উনি গিয়েছেন, এই ঘটনাটাকে কেন্দ্র করে আমরা আগের সরকারের আমলে দেখতাম যে উনি বিশাল লট বহন নিয়ে যেতেন, ১০০-২০০ এরকম লোক নিয়ে উনি যেতেন বিদেশে, এবং সেটা নিয়ে আমরা ব্যাপক সমালোচনা করতাম। আলোচনা হতো, হাস্যরস হতো, কৌতুক হতো, বিরক্ত মানুষ তার বিরক্তি প্রকাশ করতেন। কিন্তু এন্ড অফ দ্য ডে যে প্রশ্নটা আমাদের থেকেই যেত, সেটা হলো এই যে বিশাল লোকজন নিয়ে যাচ্ছেন, অনেক সময় নিজস্ব বিমান নিয়ে পর্যন্ত যেতেন, তো এই বিশাল খরচটা কার পকেট থেকে যেত? এটা কার টাকা? ওনারা কার অর্থ ব্যয় করতেন? ওনাদের প্রত্যেক সম্পত্তির অর্থ, ওনাদের কোনো ব্যাংকের জমানো টাকা থেকে ওনারা ব্যয় করে যেতেন? শেষ দিকে দেখতাম যে আগের সরকারের পক্ষ থেকে বলা হতো যে এখানে যে ব্যবসায়ীদের একটা দল যেত, ব্যবসায়ীদের একটা প্রতিনিধি যেত, তারা নাকি নিজের টাকায় যেত। ঠিক আছে, যেত মানলাম, সেরকম প্রতিনিধি কয়জন থাকতো? ২০০ হতো, তার মধ্যে দেখা যেত ২০ জন ২২ জন তারা ব্যবসায়িক প্রতিনিধি যাচ্ছেন। তারও আবার অন্য মতলব ছিল। প্রেসিডেন্ট এসে গিয়ে অথবা প্রাইম মিনিস্টারের সঙ্গে বিদেশে গেছেন, ছবি তুলেছেন, ওটা এনে আবার নিজস্ব ব্যবসায়িক কর্মকাণ্ডে ব্যবহার করতেন, সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ব্যবহার করতেন। এরকম অনেক ঘটনা কিন্তু ঘটত। সে আলোচনা পাশে রাখি। এখন যেটা হচ্ছে, এখন তো সেই সরকার নেই। সেই সরকারকে আমরা ফ্যাসিবাদী সরকার বলতাম, সেই সরকারকে আমরা স্বৈরাচারী সরকার বলতাম, অনেক কিছুই বলতাম। এবং সেটা আমরা পছন্দ যে করতাম না, তার প্রমাণ আমরা দিয়েছি একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে। এদেশের মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে ওই সরকারের পতন ঘটিয়েছে। ওই সরকার প্রধান দেশ ছেড়ে ভারতে চলে গেছেন। তাহলে আমরা ওইটাকে বাদ দিয়ে নতুন যেটাকে পেলাম, যেটা আমাদের এই গণ অভ্যুত্থানের ফসল বলে আমরা বলছি এবং ভাবতে পছন্দ করছি, সেই সরকারের কাছ থেকে আমরা কী ধরনের আচরণ আশা করব? এবং সেই আশাটাই কিন্তু শুরুতে, গত বছরের শুরুতে আমরা একটু যেন একটা ঝলকের মতো আমাদের মেজাজে, মসজিদে একটুখানি চলে এসেছিলো। কীভাবে চলে এসেছিলো? সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছর এই সেপ্টেম্বর মাসে সরকার প্রধান জাতিসংঘে গেলেন। ওখানেও উনি সাধারণ পরিষদে ভাষণ দেবেন বলে গেলেন, এবং তখন ওনার যাওয়ার আগে ঘোষণা করা হলো যে উনি মাত্র ওনার সঙ্গে সফর সঙ্গী করবেন মাত্র 7 জনকে। সবাই খুব খুশি হয়ে গেল, মাত্র 7 জন লোক নিয়ে যাবেন। আমরা তো এটাই চেয়েছিলাম। আমরা তো ভাবতে চাই যে অপচয়টা হবে না। একটা গরিব দেশ, আমরা তো একটা গরিব দেশ, ধনী দেশ না ভাই। সে ধনী দেশ বলার কোনো সুযোগ নেই। এদেশের মানুষ খুবই গরিব। এই গরিব মানুষের টাকা দিয়ে এই বিলাস বেসন, এই অপচয়, এ ঠিক হবে না। তো উনি 7 জন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা খুব খুশি হয়েছিলাম, যাও এবার অন্তত অপচয়টা হবে না। কিন্তু 2 দিন পরেই দেখলাম 7 জন না, 57 জনকে নিয়ে উনি গিয়েছিলেন। আমরা দুঃখিত হয়েছিলাম, কিন্তু প্রথম হয়তো ভেবেছিলাম উনি হয়তো বুঝতে পারেননি, হয়তো ওনার সঙ্গী সাথীরা অথবা আমলারা হয়তো ওনাকে একটা ধরিয়ে দিয়েছে বিরাট একটা সংখ্যা, উনি হয়তো কিছু বোঝার আগেই হয়ে গেছে, সংখ্যাগুলি যোগ হয়ে গেছে। এরকমভাবে মোটামুটি বিরক্ত হয়েছিলাম, আমরা একটু মন খারাপ করেছিলাম। ভেবেছিলাম হয়তো উনি এখান থেকে শিক্ষা নেবেন। তখনও কিন্তু মিডিয়া এটা নিয়ে আলোচনা হয়েছিল, ব্যাপক আলোচনা হয়েছিল যে কেন ওনাকে 57 জনের বিশাল বহর নিয়ে যেতে হবে। পৃথিবীর অন্য দেশগুলি কীরকম করে আফ্রিকার নাইজেরিয়া এরকম কয়েকটা দেশ আছে যেগুলো নাকি দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, তারা করে। তারা এখানে বিদেশ ভ্রমণের সুযোগে যায়। যাই হোক, আমরা ভেবেছিলাম বোধহয় ওনাকে শিক্ষা হবে,
উনি হয়তো এরকম আর করবেন না, কিন্তু আমরা দেখলাম যে না, তা নয়, উনি এটা করতেই থাকলেন। একবারও এরপর আর বাদ দেন না, একবারও। এরপর যতবার উনি বিদেশ গেছেন, কখনোই মনে হয় নাই যে এই বেশি লোক নিয়ে বিদেশ যাওয়াটা যে মানুষের কাছে দৃষ্টিকটু ঠেকতে পারে, এই জিনিসটা উনি ভেবেছেন বলে ওনার আচরণে একবারও মনে হয় নাই। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যতবার গিয়েছেন, এই 12-13 বার গিয়েছেন, এই টাকাগুলো কার? ওনার টাকা, ওনার পার্সোনাল টাকা, অথবা ওনার গ্রামীণের টাকা? তা তো নয়, সরকারের টাকা। সরকার মানে কি? জনগণের টাকা। এটা কোনো হিসাব নাই, কোনো জবাবদিহিতা নাই। উনি কি জবাবদিহিতার ঊর্ধ্বে উঠে গেছেন? জাননি তো। এর সর্বশেষ প্রকৃষ্ট উদাহরণ দেখলাম এবার উনি জাতিসংঘে গিয়েছেন, ওনার সঙ্গে সাথে সব মিলিয়ে কয়জন? 104 জন। হ্যাঁ, 104 জন। মানে অবিশ্বাস্য, আপনার কাছে হয়তো সংখ্যাটা লাগতে পারে। 104 জন লোককে নিয়ে উনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গিয়েছেন। কেন? কি করবে এই 104 জন সেখানে যে? আমি বুঝতেই পাই না। আপনারা দেখুন, কেবল আমি একটা কথা বলি আপনাদেরকে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। ওখানে ওনার 2 কন্যা গিয়েছেন। এক কন্যা ওখানেই থাকেন, আর এক কন্যা, 2 কন্যা ওখানে আছেন। তারা কিন্তু আমাদের সরকারের টাকায়, আমাদের জনগণের টাকায় এই কয়দিন হোটেলে থাকবেন। 5 স্টার হোটেলে অবশ্যই। যে হোটেলের ভাড়া হবে, প্রতি রাতের ভাড়া মিনিমাম 2-3 লাখ টাকা হবে, বেশি হতে পারে। নিজে লন্ডন গিয়েছিলেন তখন তো আরও বেশি ছিল। তো 2 কন্যা গিয়েছেন। উপদেষ্টা এবং সমমর্যাদার গিয়েছেন 10 জন। উপদেষ্টা কে কে? ডক্টর আসিফ নজরুল। ওনার ওখানে কী কাজ? উনি ওখানে যে কী করবেন আমি বুঝতে পারলাম না। উনি গিয়েছেন। তৌহিদ হোসেন গিয়েছেন, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। হ্যাঁ, ওনার যাওয়া প্রয়োজন ছিল, এটা আমি মানছি, ওনার যাওয়া প্রয়োজন ছিল। আর গিয়েছেন কে? আদিলুর রহমান খান। এরই বা কী কাজ? গণপূর্ত বিষয়ক উপদেষ্টা, উনি গিয়েছেন। আর গিয়েছেন ফজলুল কবির খান। কী কাজ ওনাদের? আমি দেখলাম তো একটা ভিডিও দেখলাম, সেখানে ডক্টর ইউনূস বক্তৃতা দিচ্ছেন, তার পেছনে বসে বসে ফজলুল কবির খান 7 না 8 মিনিটের বক্তব্য, পুরো সময়টা উনি বসে বসে মোবাইল টিপছেন, ওদের কারোর সঙ্গে চ্যাটমেট করছেন আর কি। দেখলাম, দেখতে তো দৃষ্টিকটু, একদম তার পেছনে বসে আছে বিশাল বপু নিয়ে। আর গিয়েছেন কে? লুৎফে সিদ্দিকী, খলিলুর রহমান, ওই যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, সিরাজউদ্দিন মিয়া, উনি যেতে পারেন, উনি সেক্রেটারি, ওনার প্রয়োজন ছিল, ওখানে গিয়েছেন। আর গিয়েছেন লামিয়া মোর্শেদ, অবধারিতভাবে। উনি তো যাবেনই, উনি সবসময় যান। ডক্টর ইউনূস যেখানে যান, লামিয়া মোর্শেদ অবধারিতভাবে থাকবেন। দেখুন, এখানে একটা বিশেষ ডেলিগেশন গিয়েছে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে গত কয়েকদিন ধরে। রাজনৈতিক নেতা 6 জন পলিটিক্যাল লিডার গিয়েছেন সেখানে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, বিএনপির, আর ইয়ের থেকে জামাতে ইসলাম থেকে ডক্টর আবদুল্লাহ তাহের, এবং নাকিবুর রহমান, এবং এনসিপি থেকে আখতার হোসেন ও তাসনিম জারা। এদের নিয়ে কী হয়েছে না হয়েছে, স্ক্যান্ডাল কী হয়েছে, ওগুলি বাদ দিলাম, ওগুলি নিয়ে আলোচনা করতে চাই না। এর সঙ্গে আরও ছিলেন প্রধান উপদেষ্টার অফিসের সিনিয়র কনসালটেন্ট মোস্তাইন বিল্লাহ। কাজটা কি ভাই? আচ্ছা, ঠিক আছে, গেলেন, তাও নয় মানলাম, ওনার অফিসের লোক গেলেন। এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটির রিসার্চ ফেলো সাইফুর রহমানের ওখানে কাজ কি? উনিও গিয়েছেন এখানে ডেলিগেশনে। আমি আরেকটা নাম দেখে রীতিমতো হতবাক হয়ে গেছি, আমি বিস্মিত হয়েছি। এই ভদ্রলোকের সম্বন্ধে আমার একটা খুব উচ্চ ধারণা ছিল। ইনি হচ্ছেন দৃক গ্যালারির এমডি মিস্টার শহীদুল আলম। ভাই, আপনি ওখানে কেন গেলেন ভাই? আপনি কী কাজ বোঝান তো আমারে। এই আমাদের প্রধান উপদেষ্টা এই যে সাধারণ পরিষদে ভাষণ দেবেন, সেখানে দৃক গ্যালারি শহীদুল আলম সাহেবের কী কাজ থাকতে পারে? আমি শহীদুল আলম সাহেব নিশ্চয়ই ফিরবেন, ওনাকে আমি খুব সবিনয়ে জানতে চাইব, ভাই আপনার কী কাজ? আপনাকে তো আমি অন্যরকম মনে করতাম। অনেকে আছে, কিন্তু অনেকে দেখি, আমি দেখেছি অনেক বিখ্যাত লোকদের দেখেছি, মনে করেন বছরের মধ্যে, মাসের মধ্যে 4-5 বার বিদেশ যায়। তারপরেও না, একটা বিদেশ যাওয়া যদি মাগনা একটা ট্রিপ পায়, লাফায় ওঠে যে আমি যাবো। এগুলি কি সেই ধরনের কোনো রোগাক্রান্ত নাকি এরা? আমি বুঝতে পারি না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন 13 জন। আচ্ছা, ঠিক আছে, এটা যেতে পারে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ থাকতে পারে, তো ওরা তো ওখানে ওনার উপদেষ্টাই আছে। আবার 13 জন লোককে যেতে হবে, কর্মকর্তাকে, সরকারি কর্মকর্তাকে, কেন? বিদায়ের কথা মনে আছে, যিনি বিদেশ থেকে আমাদের প্রচুর বিনিয়োগ নিয়ে আসবেন বলে অনেক কিছু সম্মেলন করলেন, হ্যাঁ, অনেক লোককে আনলেন।
লাফায় লাফায় কথা বললেন। এই আশিক চৌধুরী উনিও গিয়েছেন। প্রধান উপদেষ্টা সামরিক কর্মকর্তা গেছেন 7 জন, আবার অ্যাডভান্স সিকিউরিটি টিমের গেছেন 12 জন। এরা সবাই অধিকাংশ সামরিক কর্মকর্তা। আর ওনার সঙ্গে অ্যাকম্পানিক সিকিউরিটি টিম হিসেবে গেছেন 7 জন। কয়জন হলো? 26 জন। ভাই সিকিউরিটির কী কাজ ওখানে ওনাদের আমি বুঝতে পারলাম না। যখন কোনো রাষ্ট্রপ্রধান বিদেশ থেকে যায়, আমাদের সিকিউরিটি পার্সোনাল যারা তাদের সঙ্গে থাকেন, তারা কি অস্ত্র বহন করতে পারবেন? দিবে ওরা? ওখানে যাওয়ার পর পুরো দায়িত্বটা চলে যায় ওই সিটির যারা পুলিশ আছে তাদের উপর, ওই সিটির যারা নিরাপত্তার দায়িত্বে আছে তাদের উপর। তাহলে এদেরকে এত লোককে নিতে হবে কেন? ওনারা কী সিকিউরিটি দিবেন? ডক্টর ইউনূসকে আগে কখনো যান নাই? বহুবার জীবনে গেছেন, ওনার সিকিউরিটির দরকার পড়ছে? আচ্ছা, প্রেস এবং মিডিয়ার কথা ভাবুন। এখানে মানে ওনার যেটা প্রেস উইং আছে, সে প্রেস উইংয়ের পুরো টিম গেছে এখানে 6 জন 5 জন। তা প্রেস উইংয়ের 5 জন লোকই গিয়েছেন কেন? এই শহীদুল আলম বলেন, আবুল কালাম আজাদ মজুমদার, সবাই, ফয়েজ, অপূর্ব জাহাঙ্গীর, সবাই, তিথি, এরা কেউ বাকি নাই কেউ ভাই। পুরো প্রেস টিম ওখানে গেছে কেন? এই প্রেস টিম নিয়ে একটু পরে কথা বলি। বিটিভি থেকে গেছে 2 জন, এটা সবসময় যায় বুঝলাম। ইউএনবির থেকে 1 জন, বিএসএস থেকে 1 জন, পিআইডির থেকে 1 জন, এই সব হলো মানে সরকারি খরচে। আমি কয়েকটা নাম বললাম, আরও নাম আছে ভাই, এই নাম 104টা নাম, তো কতজনের নাম বলবো আমরা? দেখুন, এই যে প্রেস উইং গিয়েছেন, ওখানে তারা প্রেস কনফারেন্স করেছেন, এবং ওখানে যেয়ে তারা কিন্তু কথা বলেননি। খুব ইন্টারেস্টিং। এবং তাদেরকে প্রশ্ন করা হতো, তারা রীতিমতো খেপে গেছে। তারা কথা বলবে না। আমি আজকে বলছিলাম না যে আমি দেখছিলাম এই আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখছিলাম। সোশ্যাল মিডিয়ার একটা দৃশ্য দেখি আমি শেষ করি। সোশ্যাল মিডিয়ায় দেখলাম একজন একটা ছবি দিয়েছে, আমাদের প্রেস উইংয়ে 3 জনকে ছবি দিয়েছে, তার উপর একটা ছবি দিয়েছে। আপনারা দেখুন একটু, মিস্টার বাঁধন মুন্সি, ওনাকে আমি চিনি না, বাট উনি আমি দেখেছি, আপনি দেখাচ্ছি আর কি। উনি লিখেছেন, দ্য 3 স্টুজেস, ছোটোবেলায় 3 বাটপারের কাহিনী দেখে হাসতে হাসতে পেটে খিল লেগে যেত। এখন নিউ ইয়র্কে 3 এর কাহিনী দেখে সাংবাদিকরা হাসতেছেন। ওনারা প্রেস টিম, কিন্তু প্রেস ফেস করবেন না, দিয়ে 3 জনের উপরে 3 স্টুডেন্টের ছবি, আর নিচে প্রেস টিমের 3 জনের ছবি দিয়েছেন। মানে প্রশ্ন কমন পড়ে নাই, অথবা উত্তর দেবেন না। এইগুলো নিয়ে হাসাহাসি হচ্ছে। এই বাঁধন মুন্সির যে প্রেস স্ট্যাটাসটা, পোস্টটা, এর নিচে অনেকগুলো কমেন্ট পড়েছে, প্রায় 45 কমেন্টস আমি দেখলাম। ওগুলোর উচ্চারণযোগ্য না। মানে কে কী ভাবছে, কে কী বলছে, এটা মানে ভাবলেও মানে উচ্চারণ তো করাই যাবে না। তো আমি এদেরকে জিজ্ঞাসা, এই 104 জনকে জিজ্ঞাসা করি, যারা আপনি গিয়েছেন, কেন গিয়েছেন, একবার নিজেকে জিজ্ঞাসা করুন। সোশ্যাল মিডিয়া তো সব জায়গায় থাকে, একবার সোশ্যাল মিডিয়ায় দেখুন মানুষ আপনাদের সম্পর্কে কী বলছে। অথচ দেখুন, এই সরকার কিন্তু দায়িত্ব নেওয়ার পর শুরুতেই বলেছিল যে তারা ঘন ঘন অপ্রয়োজনীয় বিদেশ সফর তারা করতে চায় না, এবং কৃচ্ছ সাধন করতে হবে। যেটা বলেছিল, সেই বক্তব্যের প্রতিফলন কোথায়, সেটা তো আমরা দেখছি না। খুব খারাপ লাগে, বুঝছেন? খারাপ লাগে কেন? যখন শিক্ষিত লোক, দায়িত্ববান লোক, গুরুত্বপূর্ণ পদে থাকা লোক, যখন তাদের কথা এবং কাজের মধ্যে কোনো মিল না পাওয়া যায়, খুব খারাপ লাগে। যখন তারা সাধারণ মানুষের দুঃখটা উপলব্ধি করতে পারেন না, যখন তারা অন্যের পয়সায় ফুর্তি করেন, খুব খারাপ লাগে। এই যে পলিটিক্যাল লিডার যারা গিয়েছে, তাদেরকে তো ওই নিউ ইয়র্ক পুলিশ বলে দিয়েছে, আপনারা হোটেলের বাইরে যাবেন না, কারণ তো আপনাদেরকে নিরাপত্তা দিতে পারবো না, তাহলে হোটেলে বসে থাকবেন। আপনাদের সময়ের কোনো দাম নাই। আমি মির্জা ফখরুলের বুদ্ধিমত্তার মানে কী বলবো, আর ওটা নিয়ে কিছু বলতে চাই না। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।